প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদের জন্য নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আজকে আমরা কথা বলবো দক্ষিণ ভারতীয় সুপারহিট তামিল অ্যাকশন ফিল্ম কাইথি নিয়ে। এই সিনেমাটি ডিরেক্টর লোকেশ কানাকরাজ লোকিভার্সের প্রথম কিস্তি। এরপরে এই ইউনিভার্সের আরো 2টা মুভি রিলিজ হয়েছে, সেগুলোর এক্সপ্লেনেশনও আমরা পর্যায়ক্রমে দিয়ে যাব। প্রিয় দর্শক, তামিলে কাইথি কথাটার অর্থ হলো কয়েদি। এই সিনেমাটি একটি ক্রাইম বেসড অ্যাকশন ফিল্ম। এটা এমন একটা সিনেমা যেটাতে কোনো নায়িকা নেই, কোনো অবাঞ্ছিত গান নেই, আছে দুর্দান্ত কাহিনী, অ্যাকশন, ইমোশন, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি আর টানটান উত্তেজনা। দর্শক, এটি এমন একটি সিনেমা, আপনি যদি একবার এই সিনেমা দেখতে বসেন তাহলে আর শেষ না করে উঠতে পারবেন না। তাহলে চলুন আজকের সিনেমাটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখানো হয় একটা শিশু আশ্রম কেন্দ্রে রাতের বেলায় ওইখানে দায়িত্বরত এক মহিলা আমুদা নামক একটা বাচ্চা মেয়েকে বলতেছে, আমুদা তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কারণ আগামীকাল তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ এক ব্যক্তি দেখা করতে আসবে। আমুদা তখন চিন্তায় পড়ে যায়, কারণ কে আসবে তার সাথে দেখা করতে? আর তো পৃথিবীতে কেউ নেই। সে তার সাথের মেয়েকে জিজ্ঞেস করে কে আসতে পারে তার সাথে দেখা করতে। মেয়েটি বলে, কে জানে, হয়তো তোমার দাদা দাদিও আসতে পারে। এরপরেই দেখা যায় কমিশনার বিজয়ের নেতৃত্বে একদল পুলিশ অফিসার এক ট্রাক কন্টেইনার ভর্তি ড্রাগ আটক করে। এই পুরো কন্টেইনারের ড্রাগ তারা তিরুচিরাপল্লী থানার গোপন আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রাখে। প্রিয় দর্শক, বলে রাখা ভালো, এই থানা ব্রিটিশ আমলের তৈরি। এটার দেয়াল অনেক শক্তপোক্ত, কেউ আক্রমণ করলে সহজেই থানা ভেঙে ড্রাগ নিয়ে যেতে পারবে না। অফিসাররা কন্টেইনার খুলে দেখে পুরো কন্টেইনার ভর্তি 100% পিওর কোকেইন। বিজয় তার সহকর্মী পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেন কি পরিমাণ কোকেইন আছে এখানে। তার সহকর্মী পুলিশ অফিসার বলেন, স্যার, এখানে 900 কেজি কোকেইন আছে, সাথে আছে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও একটা গ্যাটলিন গান। এটা শুনে বিজয়ের মাথা নষ্ট, কারণ ভারতের ইতিহাসে একসাথে এত বড় ড্রাগের চালান ধরা পড়ে নাই এর আগে। বিজয় জানতে চায় এগুলার মোট দাম কেমন হবে। তারা হিসেব করে দেখে এই কোকেনের দাম প্রায় 800 কোটি রুপির উপরে। তার মানে এত বড় একটা ড্রাগের চালান যারা দিচ্ছে তারা কত বড় সিন্ডিকেট। সরকার থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ অনেক কর্মকর্তাই এই সিন্ডিকেটের সাথে যুক্ত আছে। তাই বিজয় তার সকল সহকর্মীকে ডেকে এনে বলেন, এই ড্রাগের চালান যে তারা আটক করেছে এটা যেন কেউ জানতে না পারে, আইজি নারায়ণ এবং ওপিজি হেড ছাড়া। এমনকি কেউ কারো ফ্যামিলির সাথেও যেন এটা নিয়ে শেয়ার না করে, কারণ ওরা তো জানে না এটার সাথে কারা কারা জড়িত আছে। এটা এমন একটি ভয়ঙ্কর ড্রাগ মাফিয়া সিন্ডিকেট যারা কিনা তাদের প্রয়োজনে পুলিশ অফিসারকে মেরে ফেলতেও কোনো দ্বিধা করবে না। তো সবাইকে খুব সাবধানেই ডিল করতে হবে। ইন্সপেক্টর বিজয় সবাইকে নির্দেশ দেন অফিসার থিরু ছাড়া আর কারোর সাথে যেন কেউ যোগাযোগ না করে। অফিসার থিরুই একমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে, আর বিজয়ের নিজের নাম্বার ছাড়া আর কারো নাম্বার থেকে কল আসলে যেন রিসিভ না করে। এবং তারা সবাই আইজি স্যারের গেস্ট হাউসে যায় আইজি স্যারের নির্দেশে। তার পরের সিনেই দেখা যায় আনবু নামক এক ব্যক্তি আরেক লোকের সাথে কথা বলতেছে। আসলে এটাই সেই সিন্ডিকেট যাদের ড্রাগের চালান পুলিশ অফিসাররা আটক করেছে। তো এখানে দেখা যায় আনবু নামক ওই লোক যাকে জেরা করতেছে, সেই লোক হলো ওই ড্রাগের চালানের ট্রাক ড্রাইভার ছিল। ড্রাইভারকে জিজ্ঞেস করলো পুলিশ কিভাবে ধরলো, কিভাবে জানতে পারলো এই কোকেন সম্পর্কে। ড্রাইভার বললো, আমি কিছু জানি না, তো পুলিশ ধরার আগে সে বুঝতে পেরে সে সিগন্যাল দিয়েছিল, কিন্তু পুলিশ তারপরও সব ধরে ফেলেছে। আনবুর তো মাথাই নষ্ট। ও বলল, তাহলে কার মাধ্যমে পুলিশ জানতে পেরেছে? কোনোভাবেই ড্রাইভারকে বিশ্বাস করতে পারতেছে না। আনবু আবারও জিজ্ঞেস করলো এবং বলল, যদি তুই স্বীকার করিস তাহলে তোকে ছেড়ে দেব। কিন্তু ড্রাইভার বলল, আমার ছেলের কসম, আমি বিশ্বাসঘাতকতা করি নাই, আমি ইনফরমার নই। এ সময় আনবুর কাছে একটা কল আসে। ওই কলটি দেয় নার্কোটিক্স ডিভিশনের জোনাল ডিরেক্টর স্টিফেন রাজ। আনবু তার পরিচয় জিজ্ঞেস করলে সে এটার উত্তর এড়িয়ে যায়। উল্টা আনবুকে বলে, আমি জানি তুই আদি কালামের ছোট ভাই, এবং আমি এটাও জানি তোদের পুরো কোকেনের চালান এখন কোথায় আছে। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলে রাখি, আদি কালাম হলো এই গ্যাংয়ের লিডার, যে কিনা আনবুর আপন বড় ভাই। প্রশাসন থেকে শুরু করে সবাই আদি কালামের গ্যাংয়ের কথা জানে, সবাই ভয় পায়, কিন্তু আদাই কালামকে সরাসরি চিনে এমন কেউ নেই আনবু ছাড়া। তার মানে আদি কালাম এমন ভাবে তার দল পরিচালনা করে যে কেউই তাকে চেনে না, এমনকি তার দলের অন্যরাও তাকে সরাসরি চিনে না। আসুন আমরা আবার মূল গল্পে ফিরে যাই। স্টিফেন রাজ এবার আনবুকে বলে, আমি তোর বড় ভাইয়ের সাথে কথা বলে ডিল করতে চাই। কিন্তু আনবু বলে, বড় ভাই তো কাছে নেই, যা করার আমার সাথেই করতে হবে। তখন স্টিফেন রাজ বলে, আমি জানি কোথায় তোদের জব্দকৃত কোকেন লুকিয়ে রাখা আছে, এবং কোন পুলিশ এগুলোর সাথে জড়িত তার সবকিছু আমি জানি, এবং সাথে এটাও জানি যে তোর দলের সাথেই পুলিশের একজন অফিসার লুকিয়ে আছে। তো তুই যদি এগুলো বিস্তারিত জানতে চাস তাহলে আমাকে 20 কিলো কোকেন দিতে হবে। তখন আনবু পুলিশ কর্মকর্তাকে বলে, তুই জানিস 20 কিলো কোকেনের দাম কত হতে পারে? কত বড় সাহস তোর!
সাথে সাথে স্টিফেন রাজ চালাকি করে আনবুকে বলে 20 কিলো কোকেনের দাম কত এটা জানি না, কিন্তু 900 কিলো কোকেনের দাম কত সেটা আমি জানি, তো নিজের ভালো চাইলে আমাকে 20 কিলো দিতেই হবে। আনবু কোনো উপায় না দেখে পুলিশ কর্মকর্তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বলে আগে আমাকে ওই পুলিশদের নাম এবং ঠিকানা দে, কারণ আমি আগে ওদের এমন ভাবে মারবো যেন কোনোদিন কোনো পুলিশ আর আমাদের মালের দিকে হাত না বাড়ে। তারপর কোকেন কোথায় আছে এবং আমার দলের পুলিশের লোকের নাম ও ছবি দে, সব কটাকে আমি মেরে ফেলবো। স্টেফেন রাজ বলল একটু পরে আমি তোকে ডিটেল পাঠিয়ে দিচ্ছি। এদিকে আনবুর মাথা নষ্ট, কে এই পুলিশের ইনফর্মার যে কিনা তার দলের সাথে পুলিশের হয়ে কাজ করছে। সে সম্পাদকে ডাক দিয়ে বলে আমাদের দলে পুলিশের লোক আছে, কে এই লোকটাকে খুঁজে বের করো তাড়াতাড়ি। সম্পাদ বলে আমার মনে হয় না আমাদের দলে এমন কেউ আছে, তোমাকে ভুল ইনফরমেশন কেউ দিয়েছে। আনবু তখন জোর দিয়ে বলে 100% আমাদের দলে ইনফরমার আছে, তুই খুঁজে বের কর। আসলে এই সম্পাদই পুলিশের আইপিএস অফিসার, যে কিনা গত 2 বছর ধরে আন্ডার কভার হয়ে এই দলের সাথে কাজ করছে। এই সম্পাদের ইনফরমেশনেই এই চালান ধরা খেয়েছে। এর মধ্যেই স্টিফেন রাজ আনবুকে 5 জন পুলিশ অফিসারের নাম এবং বর্তমান লোকেশন দিয়ে দেয় এবং বলে এই 5 জন অফিসার তোর কোকেন আটক করে লুকিয়ে রেখেছে, আর কোকেন এই মুহূর্তে কোথায় আছে সেটা আর একটু পরেই জানিয়ে দেব। এর মধ্যেই ওই ড্রাইভারকে আনবুর দলের বাকিরা মিলে ছুরি পেটে ঠুকিয়ে মেরে ফেলে। এর মধ্যে দলের লিডার মানে আদাই কালামকে অনেকক্ষণ ধরে ফোনে পাচ্ছে না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, এটা নিয়েও টেনশনে আছে আনবু। আনবু সম্পাদকে ডেকে বলে দলের সব সদস্যকে ডেকে আনো। সব সদস্য আসার পর আনবু ওই 5 পুলিশের ছবি ও নাম দিয়ে বলে এদের মাথা কেটে আনতে পারলে তোদের প্রচুর টাকা দেওয়া হবে, যেটাতে তোরা লাইফ টাইম সেটেলমেন্ট হয়ে যাবে তোদের, তো এদের খুঁজে বের করে মেরে ফেলো। এদিকে দেখা যায় স্টিফেন রাজ পল পান্ডি নামক আরেক পুলিশ অফিসারকে ফোন দিয়ে জিজ্ঞেস করে সবাই কি আইজির গেস্ট হাউসে আসছে। তখন সে বলে না, সবাই এখনো আসেনি, একজন একজন করে আসতেছে। তখন স্টিফেন রাজ পল পান্ডিকে বলে তুমি কি বিশ্বাস করো মানুষ এক রাতেই কোটিপতি হতে পারে? যদি দেখতে চাও তাহলে তুমি আজকে রাত আমার কথা মতো চলবে, তাহলে কাল থেকেই তুমি কোটিপতি হয়ে যাবে। পল পান্ডি মনে মনে বলে আমি তো এটাই চাই, এবং সাথে সাথেই সে রাজি হয়ে যায়। এদিকে স্টিফেন রাজ তার নিজস্ব ইনফরমারের মাধ্যমে রাস্তায় বিভিন্ন টোল প্লাজায় খোঁজ খবর লাগাচ্ছে যে ওই ট্রাক কোথায় এবং কোন এলাকার দিকে গিয়েছে। সেম টাইমে আরেক সিনে দেখা যায় একজন বয়স্ক করে কনস্টেবল তিরুচিরাপল্লী থানায় এসে ওখানকার উপস্থিত পুলিশদের বলে আমি নেপোলিয়ন, আমার এই থানায় ট্রান্সফার হয়েছে, আগামীকাল থেকেই আমার ডিউটি, আজকে রিপোর্টিং ছিল। উপস্থিত পুলিশ অফিসার তখন বলেন আমাদের থানার বড় অফিসাররা এখন সবাই বাইরে আছেন, তার আসা পর্যন্ত আপাতত তুমি অপেক্ষা করো। নেপোলিয়ন এখানে দেখে কিছু ছেলে এবং একটা মেয়ে বসে আছে এবং সে জিজ্ঞেস করে এটা কারা। তখন ওখানকার পুলিশ বলে এগুলো হলো ছন্ন ছাড়া স্টুডেন্ট, রাতের বেলায় মদ খেয়ে রাস্তায় মাতলামি করতেছিল, তাই ধরে এনেছি, কাল সকালেই ছেড়ে দেব। ইতিমধ্যে স্টিফেন রাজ খবর পেয়ে যায় ওই আটককৃত কোকেন কোথায় আছে এবং সে এটা আনবুকে জানিয়ে দেয়। আনবু তার দলের সব কিলারদের 2 ভাগে ভাগ করে, এক ভাগ যাবে থানায় কোকেন উদ্ধার করতে আর আরেক ভাগ যাবে ওই 5 জন পুলিশ অফিসারকে মারতে। সেম টাইমেই অফিসার বিজয় আইজির গেস্ট হাউসে গিয়ে পৌঁছায়। তখন সেখানের আরেক পুলিশ বিজয়কে বলে স্যার রাস্তায় আইডি কার্ড বিহীন এক লোককে পেয়েছি এবং তাকে কিছু জিজ্ঞেস করলে সে চোখে চোখ রেখে কথা বলে না, তাই সন্দেহবশত তাকে ধরে নিয়ে আসছি, কাল সকালে কিছু খোঁজ খবর নিয়েই ছেড়ে দেব। বিজয় আজির কাছে এসে বলে কোকেন কোথায় রেখেছে। আজি বলে এই কথা কাউকে বলা যাবে না, কোনোভাবেই খবর লিক হতে দেওয়া যাবে না। বিজয় বলে সিক্রেট ইনভেস্টিগেশনে গত 2 বছরেই এই আদাই কালাম গ্যাং পুলিশের 11 জন সদস্যকে মেরে ফেলেছে, কোনো বিচার হয়নি, কারণ পুলিশের মধ্যেই অনেকে আছে যারা এই কুখ্যাত আদাই কালামের দলের হয়ে কাজ করে মোটা টাকার বিনিময়ে। এদের এই চালানের সাথে অনেক বড় বড় রাজনৈতিক সরকারি ব্যক্তি জড়িত, খুবই সাবধানে থাকতে হবে সবাইকে। এদিকে স্টিফেন রাজ কল করে পল পান্ডিকে বলে তার কাছে কিছুক্ষণ পরেই একটি কেমিক্যাল পৌঁছে দেবে এক লোক। তার কাজ আজকে যে আইজি অফিসে পার্টি হবে সে পার্টিতে যে মদ খাওয়া হবে সেই মদের বোতলের ভিতরের প্রত্যেকটাতে 5 মিলি করে ওই কেমিক্যাল সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দিতে হবে। এরপর যারা এই মদ খাবে তারা সবাই মিনিমাম 8 ঘন্টা অচেতন হয়ে থাকবে। তবে সাবধান, প্রতিটা বোতলে 5 মিলির বেশি দিলে মানুষ মারাও যেতে পারে। পল পান্ডি সুন্দর মতো আড়লে লুকিয়ে চামচি কোণে প্রত্যেক মদের ভিতর ওই কেমিক্যাল পুশ করে দিয়ে চলে আসে। আইজি সবাইকে ডেকে নিয়ে বলে আগামী 1 মাসের মধ্যেই আমি রিজাইন করব, তো আজকে রাতে সবাই একটু ড্রিঙ্ক করে বিরিয়ানি খেয়ে গল্প করব। এরপর সবাই ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু কমিশনার বিজয় ছাড়া, কারণ ডক্টরের নিষেধ আছে আপাতত। ড্রিঙ্ক করার পরই আসল খেলা শুরু হয়ে যায়। আইজি সহ সব অফিসার অচেতন হয়ে পড়ে। কমিশনার বিজয় এই অবস্থা দেখে হতবিহ্বল হয়ে যায়। এ সময় আনবু গ্যাংয়ের সদস্য সম্পাদ মানে আইপিএস আজাদ আহমেদ বিজয়কে মেসেজ করে জানিয়ে দেয়
আনবু জেনে গেছে কোকেন কোথায় আছে। তাদের একটা দল যাচ্ছে কোকেন উদ্ধার করতে, আর একটা দল আসতেছে বিজয় ও তার সাথে 4 জনকে মেরে ফেলতে। কমিশনার বিজয় তখনই চিন্তা করে আইজিকে বলে এই মুহূর্তেই তাকে থানায় যেতে হবে, কিন্তু আইজি বলে ড্রাগ চলে গেলে যাক, কিন্তু তুমি তাড়াতাড়ি সব অচেতন অফিসারকে হসপিটালে নিয়ে যাও। এদের কিছু হলে কিংবা এই ঘটনা জানাজানি হলে আমার মান সম্মান চলে যাবে। চাকরি জীবনের শেষ সময়ে এসে এরকম একটা ব্লেম আমি নিতে পারবো না। প্লিজ তুমি সব অফিসারকে আগে বাঁচাও। এদিকে কমিশনার বিজয়ও অসুস্থ, তার হাত ভাঙা, সো সে নিজেও গাড়ি চালাতে পারবে না। এবার সে আইজি অফিসের সুস্থ কর্মচারীদের জিজ্ঞেস করে তারা কেউ ড্রাইভ করতে পারবে কিনা। তারা কেউই ড্রাইভ করতে পারে না। হঠাৎ করে বিজয়ের মাথায় আসে রাস্তা থেকে আইডিবিহীন সেই লোকটির কথা, যাকে পুলিশ ধরে এনে হাতকড়া পড়া অবস্থায় গাড়িতে রেখে দিয়েছে। বিজয় গিয়ে ওই লোককে জিজ্ঞেস করে সে ড্রাইভিং জানে কিনা। সে বলে হ্যাঁ জানি। বিজয় সাথে সাথেই তার হাতকড়া এক হাত থেকে খুলে গাড়ি থেকে না এনে তাকে বলে আমাকে এক্ষুনি 80 কিলো দূরে তিরুচিরাপল্লী থানায় যেতে হবে। প্রতিমধ্যে অচেতন সব অফিসারকে হসপিটালে রেখে যেতে হবে। তখন নাম না জানা সেই লোক বলে আমি পারবো না, আমি বলেছি আমি ড্রাইভিং পারি, কিন্তু আমি এটা বলি নাই যে আমি তোমাকে নিয়ে যাব। একথা শুনে বিজয় খেপে যায়, বলে তোকে যেতেই হবে, না হলে তোকে আবার জেলে ঢুকাবো। তখন নাম না জানা সেই লোক বলে স্যার আপনারা পুলিশ, যা ইচ্ছা তা করতে পারেন না। আচ্ছা ঠিক আছে, আমি একজনকে ফোন দিচ্ছি, আপনি আগে তার সাথে কথা বলুন। একথা বলে সে এক মহিলাকে ফোনে ধরিয়ে দেয়। মহিলা বলে আমি প্রভিশন অফিসার নালিনী, পুরাল জেল থেকে বলছি। আর বিজয় তার পরিচয় দেয়। নালিনী বলেন এ লোক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, 10 বছর জেল খেটে ভালো ব্যবহারের জন্য 4 বছর মওকুফ পেয়ে আজকেই ছাড়া পেয়েছে, সো তাকে ছেড়ে দাও। তখন বিজয় বলে আমার আসলে খুবই জরুরি গুরুত্বপূর্ণ কাজে ওকে একটু ড্রাইভ করে নিয়ে যেতে হবে, কারণ আমি অসুস্থ। তখন নলিনী বলে আমার কথা শোনো, এই লোকটার নাম হলো দিল্লি, ওর একটা মেয়ে আছে, জন্মের পর থেকে যারা কেউ কাউকে দেখেনি, কারণ ও জেলে ছিল এবং কিছুদিন আগেই জানতে পেরেছে ওর একটা মেয়ে আছে। সে ওর মেয়ের সাথেই দেখা করতে যাচ্ছে, কালকে ভোরেই দিল্লি তার মেয়েকে দেখবে, সো ওকে ছেড়ে দাও। কিন্তু বিজয় রাজি হয় না। বিজয়ের কথা হলো তাকে যেতেই হবে, কিন্তু দিল্লি কোনোভাবেই রাজি না। দিল্লি বলে তোমরা ডিউটি টাইমে মাল খাও, সেটা দোষের না, আমাকে কেন জড়াচ্ছ? বিজয় বলে আমাদের মানুষ মনে হয় না, আমাদেরও বউ বাচ্চা আছে, আর আমি তো তোমাদের ভালো কিছুর জন্যই লড়তেছি। তারপরও দিল্লি রাজি হয় না। এরপর বিজয় রাগ করেই বলে তাহলে তোর মেয়ের সাথে তোর দেখা করতে দিব না, আবার একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিব। একথা শুনে দিল্লি মেয়ের কথা চিন্তা করে বলে ঠিক আছে, আমি পৌঁছে দিব তোমাদের। এদিকে দিল্লির মেয়ে আমুদা শুয়ে শুয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে, কখন সকাল 10টা বাজবে, কখন সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সাথে দেখা করতে আসবে, কারণ সে তো আসলে জানেই না কে তার সাথে দেখা করতে আসতেছে। প্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? আপনারা কি ভেবেছেন কমিশনার বিজয় এখানে মেইন নায়ক? মোটেও না। এই সিনেমার মূল নায়ক আসলে জেলখাটা কয়েদি দিল্লি। এই সিনেমার মূল কাহিনী এগিয়ে যাবে এই মুহূর্ত থেকে। পরিচালক এতক্ষণ ধরে শুধু প্লট সাজিয়েছেন, এরপরেই পুরো সিনেমাটা টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ভাবে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রেস দ্য লাইক বাটন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ঝটফট সাবস্ক্রাইব করে ফেলুন। প্রিয় দর্শক, চলুন আমরা আবার গল্পে ফিরে যাই। এরপর দিল্লি চিন্তা করলো যেহেতু যেতেই হবে তাহলে কিছু খেয়ে যাওয়া যাক। সে আইজির গেস্ট হাউসের সুইমিং পুলের দিকে হেঁটে যায় আর দেখতে থাকে অসংখ্য পুলিশ অফিসার বেহুশ হয়ে পড়ে আছে। তারপর সে একটা বিরাট বিরিয়ানির পাত্র দেখতে পায়, যার ভিতর থেকে বিরিয়ানির সুবাস বের হয়ে আসছে। সাথে সাথে তার জেলখানার কথা মনে পড়ে যায়। জেলখানায় খাওয়ার টাইমে যে সিরিয়ালে দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, বিরিয়ানির সুবাস তার নাকে আসা মাত্র অটোমেটিক তার ক্ষুধা বেড়ে যায় এবং এক বালতি বিরিয়ানি নিয়ে এসে পেট পুজো শুরু করে। আহ কি শান্তি, কি মজা! কত বছর আগে যে সে এরকম তৃপ্তি সহকারে খেয়েছে তার মনে নেই। এদিকে পুলিশ কমিশনার বিজয় তার পরিচিত পুলিশের স্পেশাল ডক্টরের সাথে কথা বলে। ডক্টর বলে মদের সাথে নিশ্চয়ই কোনো হেভি মাত্রার সিডেটিভ মেশানো হয়েছে, যার কারণে সবার এই অবস্থা। আগামী 5 ঘন্টার মধ্যে যদি চিকিৎসা না করানো হয় তাহলে অফিসাররা মারাও যেতে পারে, তো যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে নিয়ে হসপিটালে চলে আসো। বিজয় পড়ে গেছে মহা গেঁড়াকলে। সে আসলে কোন দিকে যাবে? পুলিশদের নিয়ে হসপিটালে যাবে নাকি আনবুর হাত থেকে কোকেন রক্ষা করবে? বিজয় থানায় ফোন করে সিনিয়র কনস্টেবলকে জিজ্ঞেস করে এই মুহূর্তে ওইখানে কয়জন কনস্টেবল আছে। জানতে পারে ওইখানে মাত্র 4 জন আছেন। কমিশনার বিজয় তখন বলল আশেপাশে যত পুলিশ স্টেশন আছে সব জায়গায় ফোন দিয়ে জিজ্ঞেস করো, এবং লোক বেশি থাকলে এখানে আসতে বলো হেল্প করার জন্য। তখন সিনিয়র কনস্টেবল জিজ্ঞেস করলো স্যার কি হয়েছে, হঠাৎ এমন সাপোর্টের কি দরকার? বিজয় বলল সেটা পরে বলবো, তবে এখন থানায় যত বেশি সম্ভব পুলিশ দরকার, কারণ সে তো জানে কোকেন উদ্ধার করার জন্য আনবু আদাই কালামের ভয়ঙ্কর দল আসতেছে। সিনিয়র কনস্টেবল তখন আশেপাশে সব জায়গায় কল করে হেল্প চায়, কিন্তু অনেক রাত হয়ে যাওয়াতে
ওইসব থানায়ও পর্যাপ্ত পুলিশ না থাকাতে তাদের হতাশ হতে হয়। অন্য থানার পুলিশের হেল্প না পেয়ে এই থানার বাকি পুলিশগুলো ভয় পেয়ে যায়। তারা নিজেরা সলা পরামর্শ করে, বড় অফিসারের কথা অমান্য করে, পুরো থানা খালি রেখে সবাই নিজের বাসার দিকে রওনা দিয়ে দেয়। তাদের কথা হলো নিজে বাঁচলে বাপের নাম। এদিকে দিল্লি পেট ভরে খেয়ে দিয়ে এবার পুলিশ কমিশনার বিজয়কে জিজ্ঞেস করে, স্যার আমি ড্রাইভ করতে পারি, কিন্তু আমি তো রাস্তা চিনি না, আমাকে রাস্তা চিনিয়ে দিতে হবে। বিজয় বলে সে নিজেও চেনে না, কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে চলে যেতে পারবো। দিল্লি বলে, না স্যার এতে হবে না, রাস্তা চিনে আমার এমন লোক দরকার। তখন আইজির গেস্ট হাউসে থাকা একটা ট্রাকের হেল্পার বলে, আমি এই এলাকা হাতের তালুর মতো চিনি। দিল্লি বলে, বাহ, তাহলে তো সমাধান হয়েই গেল, স্যার এটাকে নিয়ে চলেন আমাদের সাথে। একথা শুনে ট্রাকের হেল্পার বলে, আমি যাব না। কিন্তু বিজয় বলে, তুই যেতে না চাইলেও তোকে যেতেই হবে, উঠ গাড়িতে। এরপর তারা একে একে সব অসুস্থ পুলিশ অফিসারকে ট্রাকে তুলে ফেলে রওনা দিয়ে দেয়। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো যে অসৎ পুলিশ মদের বোতলে হেভি সিডেটিভ মিশিয়েছে, সে কিন্তু মদ না খেয়েও মদ খাওয়ার ভান ধরে অসুস্থতার ভান ধরে পড়ে আছে, তাকেও ট্রাকে তোলা হলো। আসলে স্টিফেন রাজ ওকে বলে দিয়েছে যেন সে এদের সাথে থাকে আর সময় সময় তথ্য পাচার করতে পারে, যেন জায়গা মতো ড্রাগ মাফিয়াগুলো এদের আটকে রেখে ওই লিস্টেড 5 জন পুলিশকে মেরে ফেলতে পারে। হেল্পারের দেখানো রুট ধরে বিজয় দিল্লি হেল্পার ও 40 জন অসুস্থ পুলিশ অফিসার নিয়ে বনের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথে ট্রাক নিয়ে ছুটে চলে। এই ফাঁকে পল পান্ডে উঠে বসে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। সে সাথে সাথে স্টিফেন রাজকে ফোন দিয়ে বলে একজন অপরিচিত লোক নিয়ে বিজয় সব অফিসারদের সাথে নিয়ে কোথায় যেন যাচ্ছে। তখন স্টিফেন রাজ বলে, ওকে সমস্যা নাই, আমি তোমাকে আনবুদ দলের একজন আছে যাকে সবাই টিপস বলে ডাকে, তার নাম্বার দিয়ে দিচ্ছি। তুমি টিপসকে রেগুলার আপডেট দিবে যে ট্রাক কোন রাস্তায় আছে, কোথায় আছে, বাকিটা সব সে সামলে নিবে। ট্রাক চলা অবস্থায় এবার বিজয় থানায় ফোন করতে থাকে। থানা থেকে ফোন রিসিভ করে বুড়ো নেপোলিয়ন। বিজয় বলে, তুমি কে? নেপোলিয়ন বলে, আমি ট্রান্সফার হয়েছি এখানে, আগামীকাল থেকে জয়েন করব। থানায় অন্য কেউ নেই, সবাই থানা খালি করে চলে গেছে। বিজয় তখন চিন্তায় পড়ে যায়, এদিকে যে আনবু আর তার গুন্ডা পান্ডা নিয়ে থানায় আক্রমণ করতে আসতেছে। একটু চিন্তা করে বিজয় বলে, পুরো থানার মেইন গেট, ছোট গেট, দরজা, জানালা সব বন্ধ করে দাও, কেউ আসলেও খুলবে না। এমন সময় বিজয় জানতে চায় আর কে কে আছে থানায় তার সাথে। নেপোলিয়ন বলে, একটা মেয়ে আর 4 জন ছেলে স্টুডেন্ট আছে যাদেরকে ড্রাঙ্ক অবস্থায় ধরে আনা হয়েছিল। বিজয় তখন বলল, ওদের হেল্প নিয়ে পুরো থানার সবকিছু অফ করে দাও। স্টুডেন্টরা প্রথমে রাজি হয় না, তারা চলে যেতে চায়, কিন্তু শেষ পর্যন্ত তারা রাজি হয়ে নেপোলিয়নকে হেল্প করা শুরু করে। তারা সবাই মিলে পুরো থানার প্রবেশ করার যত জায়গা আছে সব বন্ধ করে দেয়। এদিকে দিল্লি বিজয় হেল্পারের দেখানো পথ ধরে হাইওয়ে এড়িয়ে ট্রাক নিয়ে ছুটতে থাকে। এর মধ্যে পল পান্ডে রাস্তায় রোড মার্ক দেখে আনবুর ডান হাত টিপসকে ফোন করে বলে, ট্রাক এই মুহূর্তে মাধাবারাম দিয়ে যাচ্ছে, তবে কোথায় যাচ্ছে তা আমি জানি না, তারা ডেভানচিরির ডান পাশ দিয়ে যাচ্ছে। তখন টিপস বলে, ওকে সমস্যা নেই, তুমি শুধু আমাকে আপডেট জানাতে থাকো, বাকিটা আমি দেখতেছি। সেম টাইমে দিল্লির মেয়ে আমুধা নির্ঘুম রাত কাটাতে থাকে, কে আসবে তার সাথে দেখা করতে, এমন চিন্তায় তার আর ঘুম আসে না। এমন সময় আমুধার বান্ধবী আমুধাকে বলে, এত টেনশনের কিছু নাই, তোমার সাথে যে দেখা করতে আসতেছে তার মোবাইল নাম্বার আশ্রমের রেজিস্টারের কাছে আছে, তাকে ফোন দিলেই সমস্যার সমাধান। যেই কথা সেই কাজ। আমুধার রেজিস্টারকে রিকোয়েস্ট করে আশ্রমের ফোন থেকে দিল্লি মানে তার বাবাকে ফোন দেয়। দিল্লির ফোনে কল আসার পর দিল্লি প্রথমে ধরে না, কারণ সে 10 বছর পর আজকেই জেল থেকে ছাড়া পেয়েছে। এই সময় কে তাকে কল করবে? আমুধা হতাশ হয়ে আবারও কল করে, আর এবার দিল্লি কল উপেক্ষা না করে কল রিসিভ করে জিজ্ঞেস করে কাকে চাই। আমুধা বলে, আপনি কে? আগামীকাল কি আপনি আমার সাথে দেখা করতে আসছেন? এ কথা শুনে তো দিল্লি হতবাক। এ তো তার আপন রোগ, তার একমাত্র মেয়ে, যার জন্যই সে এখানে এসেছে। কিন্তু দিল্লি কিছু বলার আগে আনবুর দলের খুনিদের পাতা ফাঁদে তারা ধরা দেয়। প্রথমেই ট্রাকের সামনে থেকে বাঁশ দিয়ে আঘাত করে, এতে সবাই ভয় পেয়ে যায় এবং হতবম্ব হয়ে পড়ে। প্রচন্ড ঝাঁকুনিতে দিল্লির হাত থেকে মোবাইল পড়ে যায়। সাথে সাথে ট্রাকের সামনে, পিছনে, চারপাশ থেকে বাঁশ দিয়ে আঘাত করতে থাকে খুনিরা। এতে দিল্লি একটু ইমব্যালেন্স হয়ে পড়ে। এই ফাঁদ থেকে দিল্লি দক্ষভাবে ড্রাইভ করে বের হয়ে যায়। এরপরেই দিল্লির ট্রাকের চারপাশে ওরা গাড়ি দিয়ে অ্যাটাক করতে থাকে। কিছু ট্রাক ওভারটেক করতে থাকে, কিছু থাকে পিছনে। এই সিন দেখে তো দিল্লি ঘাবড়ে যায়। অফিসার বিজয়কে বলে, স্যার এরা কারা? এমন তো কথা ছিল না। বলে, এখন এগুলো বলার সময় না, তুমি ড্রাইভ করো ঠিকভাবে। এমন সময় তারা খেয়াল করে দেখে যে গুন্ডারা ট্রাকের পিছনের করিডোর খুলে ফেলেছে। অচেতন আইজির শরীর কিছুটা বেরিয়ে গেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। এটা দেখে অফিসার বিজয় ওই হেল্পারকে বলে, তুমি পিছনে যাও, গিয়ে ওইটা বন্ধ করে দাও। দিল্লি তাতে বাধা দেয়, বলে, স্যার ও একটা বাচ্চা ছেলে, আপনি কিভাবে ওকে যেতে বলেন? বিজয় বলে, বাচ্চা হোক আর যেই হোক তাকেই যেতে হবে এখন, কারণ আমার তো হাত ভাঙা, তাই আমি যেতে পারবো না। অগত্য ওই ছেলেটি পিছনে যায়। এদিকে দিল্লির মেয়ে আমুধা ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু এই পাশ থেকে কোনো রেসপন্স না পেয়ে হতাশ হয়ে ফোন রেখে ঘুমাতে চলে যায়। আর এদিকে দিল্লি কথা বলবে কি, তার তো এখন জান নিয়ে টানাটানি। এর মধ্যে গুন্ডারা সামনে পিছন
থেকে সমানভাবে পেট্রোল বোমা মারতে থাকে। একটা বোমার আঘাতে ট্রাকের এক পাশে আগুন ধরে যায়, এতে ট্রাকের ফুয়েল লিক হতে থাকে। দিল্লি অনেক দক্ষতার সাথে মোটামুটি সুস্থ অবস্থায় আপাতত বেঁচে যায়। প্রিয় দর্শক, এই সিনটা আসলে অনেক এক্সাইটিং ছিল, সাথে মুভির বিজিএম যেন সোনায় সোহাগা মুহূর্ত। আপনারা যখন দেখবেন তখন একবারেই মুভিতে বোধ হয়ে থাকবেন। দিল্লি বিজয় ট্রাক নিয়ে ফুয়েল নেওয়ার জন্য একটা ফুয়েল স্টেশনে থামে। এই সুযোগে দিল্লি এবার আশ্রমের নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করে, একটু আগে একটা মেয়ে আমাকে ফোন করেছে, সে কোথায় আছে এখন? রেজিস্টার কল রিসিভ করে উত্তর দেয়, জিজ্ঞেস করে, আগে বলো তুমি কে, ওই মেয়ে কি হয় তোমার? তখন দিল্লি অনেক লজ্জিত ভাবে বলে, আমি ওর বাবা। একথা শুনে রেজিস্টার রেগে গিয়ে বলে, তুমি কেমন বাবা যে কিনা নিজের মেয়েকে আশ্রমে এত কষ্টের মধ্যে রেখে গেলে? নিজের মেয়ে কল দেওয়ার পরও কথা বললে না? মেয়েটি কতটা ভাঙা মন নিয়ে ঘুমাতে চলে গেছে তুমি সেটা জানো? একথা শুনে দিল্লি খুবই কষ্ট পায় এবং লজ্জিত হয়। দিল্লি তখন গার্ডকে উত্তর দেয়, আমি যে জায়গায় ছিলাম এখানে নেটওয়ার্ক অনেক কম, তাই আমি কথা বলতে পারিনি তখন। আর আমি আমার মেয়েকে কোনোদিন নিজের চোখে দেখিনি। যদি দয়া করে আপনি এখন আমার মেয়েটাকে একটু ডেকে দিতেন। একথা শুনে গার্ড বলে, এটা কোনো হাই কোয়ালিটি স্কুল না, এটা একটা আশ্রম, যেখানে এক রুমে গাদাগাদি করে 150 জন বাচ্চা একসাথে ঘুমায়। এখন আর ফোন দেয়া যাবে না। একথা শুনে দিল্লির বুকটা ভেঙে যায়, তার বাচ্চা মেয়েটা কি কষ্ট করে বেঁচে আছে। তখন গার্ড দিল্লিকে বলে, তুমি যেহেতু তোমার মেয়েকে দেখো নাই, তাই তোমার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আমাকে বলো, আমার কাছে আমুদের একটা ছবি থাকতে পারে, পেলে সেটা আমি তোমাকে পাঠিয়ে দেব। দিল্লি তখন অনেক খুশি হয়ে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে লাইন কেটে দেয়। ফুয়েল ভরা শেষ হলে বিজয় বলে, চলো ট্রাক স্টার্ট করো, আমাদের যেতে হবে। কিন্তু দিল্লি আর ওই হেল্পার ছেলেটা যেতে অস্বীকৃতি জানায়, বলে আমরা যাব না, কারণ এটা তো কথা ছিল না, কথা ছিল আপনাদের পৌঁছে দেব, কিন্তু রাস্তায় সাক্ষাৎ যমদূত হামলা করবে এটা তো জানা ছিল না, আমরা রিস্ক নিয়ে আর যেতে চাই না। আসলে কাহিনীটা কি আমাদের বলেন, না হলে আমরা যাব না। তখন বিজয় বলে, ঠিক আছে বলবো, তার আগে রওনা দেয়া যাক। দিল্লি বলে, না যাব না, কারণ তার মন পড়ে আছে তার মেয়ের দিকে। এমন সময় বিজয় বলে, তুমি যদি আমার সাথে না যাও তাহলে আর কোনোদিন তুমি তোমার মেয়েকে দেখতে পাবে না। এই হুমকি শুনে দিল্লি ভয় পেয়ে যায়, সে ভয় পেয়ে ট্রাকে উঠে পড়ে। এদিকে সেম টাইমে আনবুর নেতৃত্বে তার গ্যাংয়ের লোকেরা কমিশনার অফিসের সামনে জড়ো হতে থাকে থানা আক্রমণ করার জন্য। আর থানার ভিতর নেপোলিয়ন আর বাকি ছাত্ররা ভয়ে ভয়ে পর্যবেক্ষণ করতে থাকে। তারা বুঝতে পারে থানার সামনে ধীরে ধীরে লোক বাড়তেছে, কিন্তু আসল ঘটনা কি এটা তো একমাত্র বিজয় ছাড়া কেউ জানে না। এদিকে দিল্লি বিজয় ট্রাক নিয়ে চলতে থাকে। চলা অবস্থায় আশ্রমের গার্ড দিল্লিকে ফোন করে বলে তার মেয়ের ছবি সে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, সে যেন চেক করে। কিন্তু বনের মধ্যে নেটওয়ার্ক না থাকায় হোয়াটসঅ্যাপে ছবি লোড হচ্ছিল না। এ সময় তারা ফরেস্টের 10 নম্বর চেকপোস্ট পার হয়ে বাম দিকে মোড় নেয়। এটা দেখে পল পান্ডে টিপসকে কল করে বলে দেয় তাদের অবস্থান। টিপস বনের মধ্যে আরো একটা টিম পাঠায়। ট্রাক চলা অবস্থায় দিল্লি আর বিজয় হঠাৎ দেখতে পায় তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই রাস্তার সামনে দিয়ে পাহাড়ের উপর থেকে গুন্ডাদের তৈরি করা বড় বড় আগুনের গোলা রাস্তায় ফেলতেছে। দিল্লি তাড়াতাড়ি জায়গাটা পার হওয়ার চেষ্টা করে। এমন সময় তারা আক্রমণের শিকার। গুন্ডারা চারপাশ থেকে ওদের ঘিরে ফেলে আর বৃষ্টির মতো অনবরত খালি কাচের বোতল মারতে থাকে। এক পর্যায়ে ট্রাকের সামনের দিকের কাজ সব ভেঙে যায়। দিল্লি বিজয় সবাই কম বেশি আহত হয়। এ সময় দিল্লি দেখে ট্রাকের চারপাশে অসংখ্য গুন্ডা ট্রাকটাকে ঘিরে ফেলেছে। তাই দেখে দিল্লি ট্রাক বন্ধ করে দেয়। বিজয় বলে, তুমি ট্রাক স্টার্ট করো, সামনে যাকে পাবে তার উপর দিয়ে ট্রাক উঠিয়ে দাও। দিল্লি বলে, না স্যার, আমি এটা করব না, কারণ এটা করলে মার্ডারের জন্য আমাকে আবার জেলে যেতে হবে, আমি তা করতে পারবো না। বিজয় বলে, তুমি ট্রাক ওদের উপর তুলে দাও, থানা পুলিশ আমি দেখবো। কিন্তু দিল্লি রাজি হয় না। আসলে দিল্লির মাথায় তখন একটা জিনিস কাজ করতেছিল, তা হলো যেভাবে হোক তার মেয়ের জন্য একটা ভালো জায়গা, যেহেতু সে আশ্রমে থাকে। তখন সে বিজয়কে বলে, আমি আপনাদেরকে সুস্থভাবে পৌঁছে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বিজয় বলে, কি শর্ত? কত টাকা চাও বলো, আমি দিয়ে দেবো। তখন দিল্লি বলে, আমার টাকার দরকার নেই স্যার, আপনি শুধু আমার মেয়ের জন্য একটা সুন্দর রুম ব্যবস্থা করে দিবেন আর আমার মেয়েকে একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করে দিবেন। বিজয় রাজি হয়ে যায়, বলে তুমি যা চাও তাই পাবে, শুধু আপাতত আমাদের সবাইকে বাঁচাও। দিল্লি বলে, আমি মরে গেলে আপনি কি কথা রাখবেন? কিভাবে আমি আপনাকে বিশ্বাস করব? বিজয় তখন মানি ব্যাগ থেকে তার নিজের মেয়ের ছবি বের করে কসম খেয়ে বলে, আমার মেয়ের কসম, আমি তোমার মেয়েকে ভালো স্কুলে পড়ানোর ব্যবস্থা করব। তখন দিল্লি সন্তুষ্ট হয়ে বলে, আপনি ট্রাকে বসে থাকেন, বাকিটা আমি দেখ। এটা বলে সে ট্রাক থেকে নামতে থাকে। এটা দেখে বিজয় বলে, আরে তুমি কি করতেছো, তাড়াতাড়ি ট্রাক চালাও। দিল্লি তখন বলে, আপনি শুধু এটাই জানেন যে আমি 10 বছর জেল খেটেছি, কিন্তু তার আগে আমি কি করেছি এটা কিন্তু আপনি জানেন না, তো চিল। এরপর যা হয় তা দেখার জন্য বিজয়, ট্রাকের হেল্পার ছেলে কিংবা গুন্ডারা কেউই প্রস্তুত ছিল না। দিল্লির নিচে নেমে একে একে সবগুলা গুন্ডাকে তুলোধুনো করে ফেলে। এক দুর্ধর্ষ অ্যাকশন সিন। একজন সামান্য জেলখাটা আসামি যে এত ভয়ঙ্কর স্কিলফুল হতে পারে তা বিজয় চিন্তাও করতে পারেনি। আর গুন্ডারা তো ওকে একজন সামান্য ট্রাক ড্রাইভার ভেবেছিল। এদেরকে মেরে দিল্লি আবার রওনা দিয়ে দেয়, কিন্তু গুন্ডাদের আগের আক্রমণে ট্রাকের ক্লাচ আর ব্রেকের সমস্যা দেখা দেয়। সেজন্য তারা আবার থামে ক্লাচ আর ব্রেক ঠিক করার জন্য। ঠিক একই সময় আনবু আর তার সাথের গুন্ডারা পুরা থানা ঘেরাও করে থানার ভিতর ঢুকার চেষ্টা করে। এই সময় আনবুর দলের সম্পাদ মানে আন্ডার
আন্ডারকভার আইপিএস অফিসার আজাজ আহমেদ বিজয়কে মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে কোনো সময় সন্ত্রাসীরা থানা ভেঙে ভিতরে ঢুকে পড়বে। বিজয় সাথে সাথেই থানার ভিতর থাকা কনস্টেবল নেপোলিয়নকে ফোন করে বলে কোনোভাবেই যেন তারা দরজা জানলা না খোলে। আরো বলে আমি পথেই আছি, আসতেছি, তুমি শুধু ওদেরকে আপাতত আটকিয়ে রাখো। আর থানার উপরের তলায় যে কয়েদিরা আছে ওখানে যাও, ওখানে গিয়ে নীল শার্ট পরা যে লোক আছে তাকে গিয়ে ফোন দাও। নেপোলিয়ন উপরে গিয়ে বিজয়ের সাথে ভিডিও কলে কানেক্ট হয়। বিজয় নীল শার্ট পরা লোকটাকে বলে আনবুকে ফোন করে বলো যেন থানায় আক্রমণ না করে। তোমরা থানায় যাতে এসেছো তা কিন্তু থানায় নেই। তোমরা যদি থানায় আক্রমণ না করো তাহলে আমি তোমাদের যাদেরকে ধরেছি তাদেরকে ছেড়ে দেবো। আনবুকে বলার পর আনবু বলে ওকে ঠিক আছে, আক্রমণ করবো না, কিন্তু তার আগে আমাকে বল তোদের সাথে কি বড় ভাই আছে? নীল শার্ট পরা ওই লোক তখন বলে বিজয় লাইনেই আছে, কিন্তু ইঙ্গিতে বলে দেয় আসলে এই থানার ভিতরেই আছে আনবুর বড় ভাই। এদিকে থানার বাইরে আনবু তার গ্যাংয়ের সবাইকে ডেকে বলে বোমা টোমা দিয়ে থানায় আক্রমণ করা যাবে না, কারণ বস ভিতরেই আছে, তো সাবধানে ডিল করতে হবে। কারণ পুলিশ জানে না তারা যে আদাই কালামকে অন্য মানুষ ভেবে গ্রেপ্তার করেছে। মানে কি? মানে হলো সেই কুখ্যাত আদাই কালাম এখানেই আছে পুলিশের অজান্তে। যেহেতু কেউ তাকে সরাসরি চেনে না তাই পুলিশ আদাই কালামকে সাধারণ অপরাধী ভেবে ধরে নিয়ে আসে। বিজয় এই জিনিসটা একটু পরেই বুঝতে পেরে নেপোলিয়নকে ফোন করে বলে গেট যেন না খোলে। বলে কাউকে ছাড়ার দরকার নেই, কারণ এতদিন ধরে যে ড্রাগ মাফিয়াকে খুঁজছে পুলিশ, সে আদাই কালাম এখানেই থানায় আটকে আছে। কিন্তু নেপোলিয়ন অলরেডি 2জন ছাত্রকে পাঠিয়ে দিয়েছে মেন গেট খুলে দেওয়ার জন্য। এ সময় নেপোলিয়ন চিৎকার করে ওই ছাত্রদের বলে গেট বন্ধ করার জন্য। ছাত্ররা তাড়াহুড়া করে গেট বন্ধ করে দেয়। কি নেপোলিয়ন সেলের কাছে যায় আসামি সবাইকে চেক করতে। এ সময় আদাই কালাম আর বাকি গুন্ডারা তার কলার চেপে ধরে ভিতর থেকে, কারণ তার হাতে সেলের চাবি আছে। আদাই কালাম একবার চাবি পেয়ে গেলে আর কারো রক্ষা হবে না। অনেক ধস্তাধস্তির পর নেপোলিয়ন ছাড়া পেয়ে যায়। এদিকে গেট হালকা খুলেও আবার আটকে দেওয়াতে বাইরে আনবুর মাথা নষ্ট হয়ে যায়। তারা দৌড়ে এসে গেট ভাঙার চেষ্টা করে, কিন্তু এটা ব্রিটিশ আমলের তৈরি দরজা, এত সহজে ভাঙা যাবে না। শুরু হয় আরেক উত্তেজনা। একদিকে দিল্লি ও বিজয় মিলে 40 জন পুলিশকে বাঁচানোর চেষ্টা, আরেকদিকে থানায় লুকিয়ে রাখা কোকেন আর ড্রাগ মাফিয়া গ্যাং লিডার আদাই কালামকে তার দলের বাঁচানোর চেষ্টা। প্রিয় দর্শক, এই জন্য এক রোলার কোস্টার। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছেন প্লিজ হিট দ্য লাইক বাটন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বিজয় দিল্লিকে ডেকে নিয়ে বলে তাড়াতাড়ি চলো, আমাদের খুব দ্রুত যেতে হবে। বিজয় আবার চালাকি করে গুন্ডাদের ভয়ে অচেতন পুলিশ অফিসারদের নিয়ে সরাসরি হসপিটালে না গিয়ে একটা স্কুল গাড়ির মাধ্যমে যাওয়ার প্ল্যান করে। এদিকে দিল্লি তার মেয়ের ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়ে বিজয়কে বলে স্যার দেখেন, এই যে আমার মেয়ে, আমার চোখের মতোই চোখ হয়েছে। বিজয় বলে দিল্লি আমাদের আরো 40 কিলো পথ আছে, তুমি দ্রুত চলো। এরপর দিল্লি আবারও রওনা দেয়। এদিকে দিল্লি যে আগে 2 দল গুন্ডাদের উদম কেলানি দিয়ে ভেগেছে এই খবর টিপসের কাছে চলে গেছে। টিপস আবার আনবুকে ফোন করে বলে কি কাহিনী হয়েছে। সব শুনে আনবু বলে তুই কি ঘোড়ার ডিম করতেছিস, একটা সামান্য ট্রাক ড্রাইভারকে মারতে পারিস না? টিপস রেগে গিয়ে আরো 3টা দল পাঠিয়ে দেয় পাহাড়ের ভিতর। দিল্লি গহীন অন্ধকার ভেদ করে পাহাড়ের চূড়ায় উঠে এসে বুঝতে পারে যে তাদেরকে আবারও ঘিরে ফেলা হয়েছে। এখন গাড়ির ইঞ্জিনের শব্দ পেলে সবাই বুঝে যাবে তারা কোথায় আছে। এদিকে পল পান্ডে অনবরত ট্রাকের লোকেশন শেয়ার করে দিচ্ছে টিপসকে। বিজয় দিল্লি চিন্তায় পড়ে যায় এখান থেকে কিভাবে বের হবে। দিল্লি একটা প্ল্যান করে যে তারা পাহাড়ের উপর থেকে ট্রাক স্টার্ট দেওয়া ছাড়া হেলে নিচের দিকে ছেড়ে দিবে, তাতে করে ইঞ্জিনের সাউন্ড টের পাবে না কেউ। এই সুযোগে তারা বেশ কিছু পথ এগিয়ে যেতে পারবে। যেই প্ল্যান সেই কাজ। দিল্লি, বিজয় আর হেল্পার ছেলেটা অনেক কষ্ট করে ঠেলে ঠেলে ট্রাক পাহাড়ের কিনারে এনে ছেড়ে দেয়। ট্রাক অটোমেটিক নিচের দিকে যাচ্ছে আর ওরা 3জন ট্রাকের সাথে সাথে দৌড়াচ্ছে। এরকম করে অনেক কষ্টে ট্রাক রাস্তার কাছে এলে দিল্লি ট্রাকে উঠে ট্রাক কন্ট্রোল করে, কিন্তু এর মধ্যে গুন্ডারা তাদের দেখে, তাদের পিছনে আসা শুরু করে। দিল্লি ট্রাক নিয়ে ছুটতে থাকে আর ট্রাকের পিছনে হেল্পার ছেলেটা আর বিজয় দৌড়াতে থাকে। এর মধ্যে ছেলেটা ট্রাকে উঠে যায়, কিন্তু অফিসার বিজয় পিছন থেকে গুন্ডাদের ছুড়ে মারা লাইট তার মাথায় আঘুলে পড়ে যায়। অগত্যা দিল্লি অফিসার বিজয়কে বাঁচানোর জন্য ট্রাক থামিয়ে গুন্ডাদের সামনে আসে। গুন্ডারা দিল্লিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ ইতিমধ্যে তারা দিল্লির কিছুক্ষণ আগের কাহিনী জেনে গেছে। তখন গুন্ডাদের মধ্যে একজন দিল্লিকে বলে তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তুই শুধু 5 জন পুলিশ অফিসারকে আমাদের হাতে তুলে দিয়ে বাকিদের নিয়ে চলে যা। দিল্লি তখন উত্তর দেয় আমি ওদের কথা দিয়েছি, ওদেরকে জায়গা মতো পৌঁছে দিব, তো আমি তাদেরকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার পর তোরা যা ইচ্ছা করিস, তবে আপাতত কেউ এগুলোই মেরে ফেলবো। একথা বলে দিল্লি অফিসার বিজয়কে কাঁধে তুলে নিয়ে ট্রাকে করে রওনা দেয়। অন্যদিকে থানার ভিতর উপরের সেল থেকে জানলা দিয়ে আদাই কালাম তার ভাই আনবুকে ডেকে বলে থানার পিছনের দিকে একটা স্টিলের দরজা আছে, ওইটা দিয়ে ঢুকার চেষ্টা করো। আদাই কালামের ইনস্ট্রাকশন শুনে গ্যাংয়ের লোকগুলো পিছনের দিকে যায়। থানার ভিতরে থাকা একজন ছাত্র বুদ্ধি করে থানার ভিতরে স্পিকারে উচ্চস্বরে গান বাজিয়ে দেয়, যাতে করে থানার ভিতর থেকে বাহিরে কোনো কথা বোঝা না যায়। অন্য একটা সিনে দেখা যায় নার্কোটিক্সের জোনাল ডিরেক্টর স্টিফেন রাজ অনেক খোঁজ খবর করে বের করে ফেলে আন্ডারকভার এজেন্ট এজাজ আহমেদকে, যে কিনা আদাই কালামের মাফিয়া গ্রুপের সম্পাদ নামে পরিচিত। দিল্লি ট্রাক নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে
যেখানে বিজয়ের পরিচিত লোকেরা স্কুল বাস নিয়ে আসে 40 জন অফিসারকে নেওয়ার জন্য। বিজয় তাদের বলে এদেরকে তাড়াতাড়ি জোজো ক্লিনিকে নিয়ে যাও, যেখানে ডক্টর অপেক্ষা করতেছে এদের চিকিৎসা দেওয়ার জন্য। সেজন্য সব অফিসারকে ট্রাক থেকে ট্রান্সফার করে স্কুল বাসে তোলার সময় ভান ধরে পড়ে থাকা পলপান্ডি উঠে বলে, স্যার আমি সুস্থ হয়ে গিয়েছি, আমি স্কুল বাসে করে না গিয়ে আপনাদের সাথেই ট্রাকে করে যাব। কারণ স্টিফেন রাজ অলরেডি বলে দিয়েছে বিজয় যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে সবার খবর আছে, তাই যেভাবেই হোক বিজয়কেও মেরে ফেলতে হবে। আর সে উদ্দেশ্যেই পলপান্ডি ওদের সাথে যাওয়ার বায়না ধরে। আর এতে ওরাও রাজি হয়ে যায়, কারণ ওরা তো তখনও জানে না এও একটা কালপ্রিট। অবশেষে স্কুল বাস ক্লিনিকের দিকে রওনা দেয় আর দিল্লি থানার উদ্দেশ্যে ট্রাক নিয়ে রওনা দেয়। রওনা দেওয়ার আগে দিল্লি হেল্পার ছেলেকে তার সাথে থাকা একজোড়া স্বর্ণের কানের দুল দিয়ে বলে, এটা আমি আমার মেয়ের জন্য কিনেছি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি এটা আমার মেয়ে পৌঁছে দিও। এদিকে আনবু গাছের উপর উঠে লাফ দেয় থানার ছাদের উপরে। কোনো মতে কেবল ধরে ঝুলে সে থানার ছাদে উঠে। ছাদের দরজার তালা ভেঙে থানায় ঢুকে যায় আনবু। সে থানার ভিতর ঢুকে এবার তার ভাই গ্যাং লিডার আদিক আলমকে উদ্ধার করার জন্য চাবি খুঁজতে থাকে। এরপর সে দেখতে পায় স্টুডেন্ট ও কনস্টেবল নেপোলিয়নকে। তাদের দেখে সে রাগে ফেটে পড়ে, তার পকেট থেকে কোকেন বের করে এবং তা নাক দিয়ে টেনে নেয় শরীরে। এবার সে অ্যাডিক্টেড শরীর নিয়ে হাতে একটা লম্বা চাপাতি দিয়ে নেপোলিয়নকে মারতে যায়। এবার আনবু একা, আর তার বিপক্ষে ছাত্ররা ও নেপোলিয়ন। সে এক মহা ফাইট হয়, সবাই জখম হয়, কিন্তু অবশেষে সবাই মিলে ওরা আনবুকে কাবু করতে সক্ষম হয়। আনবুকে ধরে ওরা বেঁধে ফেলে। এদিকে আনবু হুমকি দেয় একবার যদি সে ছাড়া পায় তাহলে সবাইকে মেরে ফেলবে। একটু পরে একটু অসতর্কতায় একজন ছাত্র একটা জানালার কাছে দাঁড়ালে বাইরে থেকে একজন গুন্ডা ওই ছাত্রের গলার রক কেটে ফেলে ছুরি দিয়ে এবং ওই ছাত্র সাথে সাথে মারা যায়। ওইদিকে দিল্লি ট্রাক নিয়ে কিছু দূর যাওয়ার পরপরই টিপসের ভয়ঙ্কর দলের সামনে গিয়ে পড়ে, যেখানে টিপস নিজেই উপস্থিত। ওদের দেখে দিল্লির নিচে নামে, সাথে কালপ্রিট পলপান্ডি। দিল্লি ওদের মারার জন্য সামনে এগোলে পলপান্ডি পিছন থেকে দিল্লির পেটের পাশ দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর দিল্লিকে আরো আঘাত করে ওরা অজ্ঞান করে ফেলে। এবার পলপান্ডে অফিসার বিজয়কে মেরে ফেলার কথা বলে, কারণ বিজয় বেঁচে থাকলে তার ছাড়া পাওয়ার চান্স নেই। বিজয়কে মারার জন্য টিপস এগিয়ে আসলে সেখানে এমন সময় সম্পাদ চলে আসে, মানে আন্ডার কভার এজেন্ট এজাজ আহমেদ। সে টিপসকে বলে আমার কাছে দে, আমি মেরে ফেলবো বিজয়কে। বিজয়কে মারার কথা বলে সে বিজয়ের কাছে গিয়ে আস্তে করে বলে, স্যার আমার কোমর থেকে পিস্তল নিয়ে গুলি করুন। কিন্তু টিপস পিছন থেকে কথা শুনে ফেলে। আর সবচেয়ে বড় কথা, টিপস অলরেডি স্টিফেন রাজের মাধ্যমে জেনে গেছে যে সম্পাদ সে আন্ডার কভার এজেন্ট এজাজ আহমেদ, এবং সে সাথে সাথে এজাজকে ছুরি মেরে ফেলে। এমন সময় হেল্পার ছেলেটাকে গুন্ডারা মারতে আসলে তার পকেট থেকে দিল্লির মেয়ের জন্য দেয়া কানের দুল মাটিতে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে দিল্লি সেন্স ফিরে পায়। উঠে দাঁড়িয়ে সে এবার আচ্ছা মতো সবাইকে ধোলাই দিতে থাকে। মারতে মারতে সবাইকে সে কাবু করে ফেলে, টিপসকে মেরে ফেলে। বেইমান পলপান্ডেকে বিদিক মারা মারে। সবাইকে মেরে তারা আবার রওনা দেয় থানার উদ্দেশ্যে। ইতিমধ্যে ওরা কিন্তু থানার কাছাকাছি চলে এসেছে। অসুস্থ দিল্লি বিজয়কে নিয়ে থানার পিছনের সাইডে চলে আসে। বিজয় যেহেতু অসুস্থ, তাই বিজয়ের বদলে আহত দিল্লি থানার ভিতর যাওয়ার প্ল্যান করে। বিজয় দিল্লিকে বলে দেয় দরজা ছাড়াও থানার ভিতর আন্ডারগ্রাউন্ডে টানেল আছে এবং বাংকার আছে। ওই টানেল দিয়ে দিল্লি থানার ভিতর ঢুকে পড়ে। থানার ভিতর ঢোকার পর দিল্লিকে দেখে নেপোলিয়ন চমকে উঠে জিজ্ঞেস করে, তুমি কে? দিল্লি বলে, চিন্তা করো না, আমাকে বিজয় স্যার পাঠিয়েছে। নিহত এবং জীবিত স্টুডেন্টদের নিয়ে ওরা থানার আন্ডারগ্রাউন্ডে টানেল দিয়ে বেরিয়ে যেতে থাকে। এরপর ব্যাংকারে গিয়ে দিল্লি আর নেপোলিয়ন আদিকালাম গ্যাংয়েরই একটা গ্যাটলিন গান পেয়ে যায়। দিল্লি নেপোলিয়নকে বলে সে এটা চালাতে পারে কিনা। নেপোলিয়ন বলে আমি চালাতে পারি না, কিন্তু ইউজার ম্যানুয়াল দেখে বলতে পারবো। দিল্লি বলে ঠিক আছে, তাহলে তুমি ইউজার ম্যানুয়াল দেখে গান রেডি করো। নেপোলিয়ন গান রেডি করে দিল্লির সাথে একসাথে থানার দরজা খুলে দাঁড়ায়। বাইরে অপেক্ষমান গ্যাংয়ের সদস্যরা থানার দিকে এগোতে চাইলেই দিল্লি গুলি শুরু করে। এমন একটি গান যেটা দিয়ে মিনিটে কয়েক শত বুলেট বেরোয়। মুহূর্তেই দিল্লি সামনের সব গুন্ডাদের মেরে ফেলে। অবশেষে প্রচন্ড টায়ার্ড আহত দিল্লি থানার দরজার সামনেই বসে পড়ে। এরপর একে একে সেখানে হায়ার অফিসিয়ালরা চলে আসে, সংবাদ কর্মীরা আসে, অ্যাম্বুলেন্স চলে আসে আহতদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ওদিকে স্টিফেন রাজের বাসায় পুলিশ চলে যায় তাকে ধরার জন্য। দিল্লিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিজয় এসে বলে, দিল্লি ওইদিকে একটু যাও। দিল্লি বলে কেন? বিজয় বলে, আরে গিয়ে দেখো। প্রিয় দর্শক, পুরো সিনেমার সবচেয়ে আবেগপ্রবণ আর মূল্যবান দৃশ্য হলো এই সিন। দিল্লি সামনে এগিয়ে দেখে এই মহিলা প্রভিশন অফিসার দাঁড়িয়ে আছে আর তার পিছনেই ছোট একটা বাচ্চা মেয়ে লুকিয়ে আছে। দিল্লি বুঝতে পারে। বিজয়কে বলে, স্যার আমার মেয়ে? বিজয় বলে, হ্যাঁ এটা তোমার মেয়ে। এদিকে প্রভিশন অফিসার আমুদাকে বলে সামনে আসে, কিন্তু সে আসতে চায় না, সে ভয় পেয়েছে। তাকে আরেকটু সাহস দেওয়ার পর সামনে এগোতে থাকে। দিল্লির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবা? দিল্লি কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ আমি তোমার বাবা। আমুদা বলে, তাহলে তুমি এতদিন কোথায় ছিলে, কেন আমার কাছে আলে না? তখন দিল্লিকে দেখে বলে, আমি আর তোমাকে ছেড়ে যাব না। তখন আমুদা দিল্লিকে বলে, তুমি কেঁদো না বাবা। বাবা ডাক শুনে দিল্লির মন ভরে যায়। এরপর বিজয় দিল্লিকে বলে, তোমাকে যা যা কথা দিয়েছি কাল থেকে সব ধীরে ধীরে পূরণ করা হবে। কালই তোমার সাথে আমার কিছু লোক যোগাযোগ করবে। এটা বলে দিল্লি তার মেয়েকে নিয়ে চলে যায়।
এই ফাঁকে আদাই কালাম জেলের ভিতর থেকেই বলা শুরু করে, এই গেমে দিল্লি ঢুকে গেছে, সো এরপর থেকে আমি তাকে দেখে নেব। প্রিয় দর্শক, আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়। প্রিয় দর্শক, আপনারা যদি এরকম সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক বাটন চাপুন। ধন্যবাদ সবাইকে।